আচ্ছা দেখো, নিউটনের বলবিদ্যার আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ তো সংঘর্ষ আমরা জানি যে সংঘর্ষ বা কোলিশন, একটা বস্তু আরেকটা বস্তুর সাথে কি হবে, ধাক্কা ধাক্কা দিবে, এটাকে আমরা কি বলতেছি, সংঘর্ষ বলছি। তো এই সংঘর্ষটা কয় প্রকার? সংঘর্ষ অর্থ হচ্ছে দুই প্রকার। সংঘর্ষ কয় প্রকার ভাইয়া? দুই প্রকার, ঠিক আছে। একটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই নাকি তুমি ইদানিং কথা বলো ভাইয়া ক্লাসের মধ্যে, বুঝলাম না। অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। এই দুই প্রকার হচ্ছে সংঘর্ষ আছে, ঠিক আছে। সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, এই সংঘর্ষটা হওয়ার পরে ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে, অর্থাৎ ভরবেগটা চেঞ্জ হবে না। এখানে ভরবেগটা কি হবে না, চেঞ্জ হবে না। অস্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগটা কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে এখানেও ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও, এখানেও ভরবেগটা দোনোটাতেই ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের আগে ভরবেগ যত ছিল পুরো সিস্টেমের, সংঘর্ষের পরও টোটাল ভরবেগ কি থাকবে, সেম থাকবে দোনোটাতেই। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এইখানে গতিশক্তিও সংরক্ষিত থাকবে, গতিশক্তিটাও কি থাকবে এখানে, সংরক্ষিত থাকবে। আর এইখানে হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকবে না, গতিশক্তি এখানে কি থাকবে না, সংরক্ষিত থাকবে না। তো আমরা হচ্ছে এগুলো উদাহরণ দিয়ে বুঝবো। সংরক্ষিত থাকবে না, ঠিক আছে। মানে হচ্ছে সংঘর্ষের পরে এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে এই যে শুরুতে যে গতিশক্তি ছিল ওর যে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, ওর যে গতিশক্তি ছিল ওর ভ্যালোসিটি অনুযায়ী হাফ এম ভি স্কোয়ার, এই যে টোটাল যে গতিশক্তি দুজনে মিলে টোটাল গতিশক্তি এখানে সেম থাকবে না সংঘর্ষের পরে। কারণ কিছু গতিশক্তি ধরো সংঘর্ষের কারণে তাপ শক্তি উৎপন্ন হতে পারে, ঠিক আছে। কিছু গতিশক্তি অন্য শক্তিতে কনভার্ট হয়ে যাবে। কি বলছি, বোঝা গেছে? সংঘর্ষের ফলে তাপ শক্তি উৎপন্ন হবে, তাহলে ওই তাপ শক্তিগুলো আপনা আপনি তো আসছে না, ওই গতিশক্তি থেকেই তো আসছে। তাহলে কিছু গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে বা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হবে, যার কারণে গতিশক্তি কমে যাবে, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত থাকবে না অস্থিতিস্থাপক সংঘর্ষে। বুঝছি আমরা? আচ্ছা, আর স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিটাও সংরক্ষিত থাকবে, ভরবেগটাও সংরক্ষিত থাকবে। তো দেখো আমাদের এইচএসসি লেভেলে হচ্ছে এইটা আছে, আমাদের এইচএসসি লেভেলে হচ্ছে কি আছে, এটা হচ্ছে আমাদের এইচএসসি লেভেলে আছে এই স্থিতিস্থাপক সংঘর্ষ, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা হচ্ছে আমাদের বইয়ে নাই, মানে তোমাদের বইয়ে নাই। কি বলছে, বোঝা যাচ্ছে? এইচএসসি লেভেলে নাই, ইন্টারমিডিয়েট লেভেলে নাই। সো ওই জন্য হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে আপাতত পড়বো না, কারণ এটা আমাদের বইয়ে নাই বা আমাদের টপিকসে নাই, বুঝছি কিনা, আমাদের সিলেবাসে নাই এটা। তো আমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে পড়বো, এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষ একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে হচ্ছে আমাদের আছে একমাত্রিক। অর্থাৎ সংঘর্ষটা যদি একটা দিক বরাবর হয়, একটা মাত্রা বরাবর হয়, এই একমাত্রিক সংঘর্ষ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষটাই আমাদের এইচএসসি লেভেলে আছে, বুঝছি। আমরা এটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো দেখো অনার্সে, হ্যাঁ অবশ্যই আছে, এগুলো অবশ্যই আছে অনার্সে, এগুলো অবশ্যই আছে। অনার্সে না তো, তুমি হচ্ছে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, তুমি যদি সিএসসি নিয়ে পড়ো, তুমি টেক্সটাইল নিয়ে পড়ো, তুমি অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, তোমাকে ফার্স্ট সেমিস্টারে এইচএসসি পড়াগুলো আবার পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে এইচএসসি পড়াগুলো আবার পাবা, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো। এইচএসসি যে ফিজিক্সের পড়াগুলো, ম্যাথের পড়াগুলো, ওগুলো আবার পড়তে হবে। কি বলছি বুঝছো? ফার্স্ট সেমিস্টারে প্রত্যেক যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, যে কোনো ভার্সিটিতে পড়ো, এইচএসসি এইচএসসি পড়াগুলো ফার্স্ট সেমিস্টারে থাকে। আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা দেখছি ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তিও কি থাকবে, সংরক্ষিত থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটার ভর হচ্ছে m1 আর এই বস্তুটার ভর হচ্ছে কত, m2, ঠিক আছে। তারপরে সংঘর্ষের আগে এটার ভ্যালোসিটি আমি কত ধরে নিচ্ছি, u1, আর এটার ভ্যালোসিটি আমি কত ধরতেছি, u2 ধরতেছি। সংঘর্ষের পরে এরা হচ্ছে সংঘর্ষ বাঁধলো, সংঘর্ষের পরে হচ্ছে এদের ভ্যালোসিটি কত হবে, ঠিক আছে। দুটোটা সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে এটার ভর হচ্ছে m1, এটার ভরও কত, m2 আছে, আর এটার ভ্যালোসিটি হয়ে গেল কত, v1, আর এটার ভ্যালোসিটি কত, v2, ঠিক আছে। তাহলে ভরবেগ কত এখানে ভরবেগ হচ্ছে m1 u1, এখানে ভরবেগ হচ্ছে কত, m2 u2, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো,
m1 v1 যোগ হচ্ছে কত m2 v2, কারণ আমরা জানি যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে ভরবেগটা কি থাকবে, টোটাল ভরবেগ সংরক্ষিত থাকবে, বুঝছি? ওকে, তাহলে এখান থেকে দেখো এখানে m1 আছে, এখানে m1 আছে, এই দুইটা জায়গা থেকে যদি আমি m1 টা কমন নিয়ে ফেলি তাহলে কি পাবো, u1 মাইনাস v1, ঠিক আছে কিনা? এখানে m2 আছে, এখানে m2 আছে, এই দুইটা জায়গা থেকে যদি আমি m2 টা কমন নিয়ে ফেলি তাহলে কি পাবো, v2 মাইনাস কত পাবো, v2 মাইনাস কত পাবো, u2 পাবো, কত পাবো, v2 মাইনাস হচ্ছে u2 পাবো, বুঝছি? ওকে, তাহলে এইটাকে হচ্ছে আমরা দেখো এইটাকে হচ্ছে আমরা আপাতত 1 নং সমীকরণ আকারে রাখি, বুঝছি কিনা? এটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ আকারে রাখি, রেখে হচ্ছে আমি মুছে দিচ্ছি কারণ আমাকে আরো অনেক কিছু লিখতে হবে। এবার আমি গতিশক্তি সংরক্ষিত থাকে বিষয়টা দেখেন, যে এটা তো আমরা বুঝলাম যে ভরবেগ সংরক্ষিত আছে, দ্যাটস ওয়াই আমরা কি পাইছি, এটা পাইছি, বুঝছি কিনা? এবার আমরা দেখাই যে গতিশক্তি সংরক্ষিত থাকে, তাহলে এইটার গতিশক্তি কত, এইটার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তার মানে কত হবে u1 স্কয়ার, এটার গতিশক্তি কত, হাফ এম কত হবে u2 স্কয়ার, ঠিক আছে? এটা m1 হবে আর এটা কত m2 u2 স্কয়ার সমান সমান এটার গতিশক্তি কত, হাফ m1 v1 স্কয়ার যোগ এটার গতিশক্তি কত হবে, হাফ m2 v2 স্কয়ার, বুঝছি কিনা? তাহলে এখানে দেখতেছি আমরা সবার সাথে হাফ আছে, তাহলে হাফ গুলো আমরা কাটাকাটি করি, এই যে হাফ গুলো সবগুলো কি করি, চারপাশ থেকে হাফ হাফ কেটে দিই, আর কি থাকতেছে দেখো, দেখো এই যে এটা তো আলাদা জিনিস, ঠিক আছে কিনা? এখানে m1 আছে, এখানে m1 আছে, এই দুইটা থেকে আমরা কি করি, m1 টা কমন নিয়ে ফেলি, তাহলে কি পাবো, u1 স্কয়ার মাইনাস কি পাবো, v1 স্কয়ার, ঠিক আছে? সমান সমান দেখো এটাতে m2 আছে, এটাতে m2 আছে, এই দুইটা থেকে যদি আমরা m2 কমন নিই তাহলে কি পাবো, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, বুঝছি কিনা? তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিচ্ছি, এটাকে কত নং নাম দিচ্ছি, 2 নং। এবার আমি এই সমস্ত কিছু মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে এবার 2 কে আমরা এক ধারা ভাগ করব, ঠিক আছে? এই 2 নং সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা কি করে ফেলি, ভাগ করে ফেলি, খেয়াল করো, এই যে এই 2 নং সমীকরণ যেটা আসছে আমাদের হাতে, এই যে 2 নং সমীকরণ, এটাকে হচ্ছে এক ধারা ভাগ করি, তাহলে আমরা লিখি যে 2 ভাগ হচ্ছে 1, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2 নং কে যদি 1 নং দ্বারা ভাগ করি তাহলে এই যে এটা ডিভাইড বাই এটা, m1 a1 কাটাকাটি যাবে না, যাবে কিনা, m1 a1 কাটাকাটি যাবে, আর এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, মানে u1 যোগ হচ্ছে কত হবে, v1 ইনটু u1 মাইনাস v1, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? আর নিচে কত আছে, u1 মাইনাস v1 আছে, ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি দেখো m2 কাটাকাটি যাবে, v2 প্লাস কত হবে u2, ঠিক আছে? আর এখানে কত হবে v2 মাইনাস u2, নিচে কত হবে v2 মাইনাস u2, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা এটা কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে কিনা? তাহলে আর কি থাকে আমাদের এখানে, u1 যোগ কত v1 ইজ ইকুয়াল টু এইটা এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, v2 যোগ u2, বুঝছি এতটুকু আমরা, বুঝছি এতটুকু আমরা। ওকে, তাহলে এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তো এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে u1 আছে আর এখানে কত আছে আমাদের, u2 আছে, ঠিক আছে? তো আমি এই দুটাকে একসাথে রাখি, তাহলে আমরা লিখতে পারি u1 মাইনাস u2, v2 মাইনাস কত হবে, v1। তাহলে একটু খেয়াল করে দেখো তো u1 মাইনাস u2 টা কি, এই যে শুরুতে এটার আদিবেগ কত ছিল u1 আর এটার আদিবেগ কত ছিল u2, তাহলে ইনিশিয়াল ব্যাগের ডিফারেন্স, দুজনের ইনিশিয়াল ব্যাগের ডিফারেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে দুজনের ফাইনাল ভেলোসিটি ডিফারেন্স, এটার ভেলোসিটি v1, ফাইনাল ভেলোসিটি, এটার ফাইনাল ভেলোসিটি কত v2, দুইজনের ফাইনাল ভেলোসিটি ডিফারেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে দুইজনের ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্স, সমান হবে যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অর্থাৎ অর্থাৎ ডেল ইউ ইজ ইকুয়াল টু কত হবে, ডেল ভি হবে যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের আগে দুইটা গাড়ির, দোনোটা গাড়ির ওর ভেলোসিটি কত ছিল, ওর ভেলোসিটি কত ছিল, এই ভেলোসিটি দ্বয়ের ডিফারেন্স সংঘর্ষের পরে তাদের ভেলোসিটি দ্বয়ের ডিফারেন্স সমান হবে যদি সংঘর্ষটা কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এটা আমরা মাথায় রাখবো, অবজেক্টিভের জন্য লাগবে, ম্যাথের জন্য লাগবে, কি বুঝতে, বোঝা গেছে? আচ্ছা, তো এবার এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এই জিনিসটা তো আমরা বুঝছি, আমি হচ্ছে তোমাদের এইখানে হচ্ছে দুইটা সূত্র লিখে দিচ্ছি, যে সূত্রগুলো হচ্ছে লাগবে। তো দিব পরীক্ষা হ্যাঁ, m1 মাইনাস m2 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস কত হবে m2 ইনটু হচ্ছে u1 যোগ হচ্ছে কত হবে 2m2 u2, 2m2 u2, তারপরে কত হবে m1 যোগ
m2, ঠিক আছে। আর v2 ইজ ইকুয়াল টু কত হবে দেখো, v2 ইজ ইকুয়াল টু হবে m2 মাইনাস m1, m2 মাইনাস m1 ডিভাইড বাই হচ্ছে কত m1 প্লাস m2 ইনটু হচ্ছে কত u2 প্লাস 2m1 u1 ডিভাইড বাই কত হবে m1 যোগ m2, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরে ভেলোসিটি কত হবে দুইজনের সেটা বের করার ফর্মুলা। কি কি জানা লাগতেছে, এটা কি বলছি, সংঘর্ষের পরে দুইজনের ভেলোসিটি কত হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। কি কি জানা লাগবে, দুইজনের ভর জানা লাগবে, ঠিক আছে। আদিবেগ, এটার আদিবেগ কত, ওইটার আদিবেগ কত, আর কিছু জানা লাগবে, দুইজনের ভর জানা লাগবে আর আদিবেগ জানা লাগবে। তাহলে আমরা শেষ বেগ জেনে ফেলতে পারতেছি, ঠিক আছে। শেষ বেগ কিন্তু দুইজনের জানার দরকার হচ্ছে না। আমি v1 বের করতে চাইলে আমার দ্বিতীয়টা শেষ বেগ কত হবে এটা জানার দরকার আছে নাই, ঠিক আছে কিনা। তাহলে এই যে সংঘর্ষের পরে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে শেষ বেগ গুলো কত হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাটা তোমরা সম্ভবত 9-10 পড়ছো না, 9-10 পড়ছো, তাহলে একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে, মুখস্থ করে ফেলবা, এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপরে আমরা দেখো চলে যাই হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, খুবই ইম্পর্টেন্ট টপিকস, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকসটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে যারা হচ্ছে এমই নিয়ে পড়তে চাও, এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে যদি পড়তে চাও তাহলে হচ্ছে এই সিস্টেমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। হ্যাঁ, পুলি বা হচ্ছে কপিকল সিস্টেম বলা হয় এটাকে, পুলি এবং কপিকল সিস্টেম, ঠিক আছে। আচ্ছা দেখো, হ্যাঁ কিছুটা উদাহরণ হয়েছে, দেখো আমরা কয়েকটা উদাহরণ দেখি, এই উদাহরণটা আমরা কোথায় কোথায় দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। ফর এক্সাম্পল হচ্ছে এই যে একটা কূপ, ঠিক আছে, এটা হচ্ছে একটা কূপ, এটা একটা কূপ, ঠিক আছে, এইটা হচ্ছে একটা কূপ আমাদের। ওকে, তো এইখানে হচ্ছে আমি রাজুকে দাঁড় করাই দিলাম, এই হচ্ছে রাজু। ওকে, তো এই কূপের হচ্ছে এদিকে ধরো এরকম থাকে কূপটা, এইখানে একটা চাকা থাকে, চাকা দিয়ে হচ্ছে এখানে দড়ি থাকবে, এই বালতিটা হচ্ছে আমরা এখানে ফেলতেছি, ঠিক আছে, এখানে পানিটা ভরবে, আর এই একটা রশি কার হাতে থাকে, রাজুর হাতে থাকবে। ও একটু শক্তিশালী, তো ওই জন্য এই উদাহরণ ওরা রাখছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে দেখো এই যে আমি যদি নর্মালি ডাইরেক্ট পানিটা তুলতাম কূপ থেকে তাহলে আমার বেশি শক্তি খরচ হইতো, অনেক বেশি শক্তি খরচ হইতো, বাট আমি এই সিস্টেমে, এই কপিকল সিস্টেমে যখন তুলতেছি আমার কম শক্তি খরচ হচ্ছে, তাই না, খুব অল্প শক্তি দিয়ে হচ্ছে কাজটা করে ফেলতে পারতেছি। তো এই যে চাকার মতো একটা বস্তু এখানে দেখতেছো, এই চাকাটাকে কি বলা হয়, পুলি বলা হয়, এই চাকাটাকে কি বলা হয়, পুলি সিস্টেম বলা হয়। কি বুঝতে বুঝে গেছে, এই চাকাটাকে পুলি সিস্টেম বলা হয়। ওকে, তো এবার আমি আরো বেশ কয়েকটা উদাহরণ দেখাই, দেখো এটাও একটা পুলি সিস্টেমের একটা উদাহরণ। তারপরে কোনো অ্যাক্সিডেন্ট হলে গাড়ি টাড়ি মাঝে মধ্যে কিসে পড়ে যায়, খাদে পড়ে যায়, এটা মানে ইয়েতে যদি পড়ে যায়, কোথায়, পুকুরে বা সাগরে, যদি সাগরে না পুকুরে ধরো গাড়ি একটা পড়ে গেছে, তখন আমরা কি করি, তখন আমরা ক্রেন নিয়ে আসি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্রেন, তো এই ক্রেনের মাধ্যমে হচ্ছে আমরা কি করি, এই ক্রেনের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে রশি বেঁধে তারপরে তুলি, তাই তো। তো এটাও হচ্ছে পুলি সিস্টেমের উদাহরণ, এটা হচ্ছে কম্পাউন্ড পুলি, মানে আরেকটু কমপ্লেক্স। কি বুঝে গেছে, এটাও পুলি সিস্টেমেরই উদাহরণ, কম্পাউন্ড পুলি সিস্টেমের উদাহরণ। তারপরে তোমরা এই যে কলেজে প্রীতি হয় তোমাদের, এখন প্রীতি সপ্তাহে একদিন হয়ে যায়, তো হয় না, স্কুলে হইতো না, প্রতিদিনই তো হইতো, স্কুলে তো প্রতিদিন হইতো। তো এখানে আমাদের পতাকা উত্তোলন করতে হইতো না, পতাকা উত্তোলন করতে হইতো। তো পতাকা দেখো এখানে আমাদের একটা হাতে হচ্ছে রশি থাকতো, ভাগ্যকে দিলাম পতাকাটা উত্তোলন করতে, ভাগ্য হচ্ছে পতাকাটা উত্তোলন করতেছে, দেখো এই যে, তাহলে এই পতাকাটা দেখো ও রশি টানতে থাকবে, পতাকাটা উপর উঠতে থাকবে এবং উঠে এখানে এরপর একটা পর্যায়ে এখানে ফিক্স হবে, তাই তো। এটাও কিসের উদাহরণ, এই যে পুলিশ সিস্টেমের উদাহরণ। কি বুঝে গেছে, এটাও পুলিশ সিস্টেমেরই উদাহরণ। ওকে, এরকম আমরা অসংখ্য উদাহরণ দেখতে পারি, যে আমরা কিছু পদ্মা আছে যেগুলো হচ্ছে এবার টেনে টেনে দুই পাশ থেকে এরপর কি হয়ে যায়, লেগে যায়, ওইটাও পুলিশ সিস্টেমের উদাহরণ, বুঝছে কিনা।
তো দেখো আমরা এই পুলি সিস্টেমটা ইম্পর্টেন্ট বলতেছি, এই পুলি সিস্টেমে আমি হচ্ছে 5টা মার্কস দিচ্ছি। এটা শুধু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, এটা শুধু এইচএসসি, এটা ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। মানে এইচএসসির জন্য যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন থাকে ইঞ্জিনিয়ারিং এ এই পুলি সিস্টেমের উপরে। কি বুঝতে বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো, না ও তো মেডিকেলে যাওয়ার ইচ্ছা, একসাথে সব মানে তাছাড়া একটাই আর আছে, যদি একটা না আলাদা লাগে এই সব লাস্ট স্যার আইএলস লাগছে, আইএলস 10 লাখ টাকা দিয়েছে। আইএলস বাইরে যাওয়ার ইচ্ছা আছে? 2015 না আলাদা বাইরে যাবো না, বাইরে যেতে পারলে ভালো, কিন্তু কথা হচ্ছে বাইরে যেতে পারলে খারাপ না, বাইরে যেতে পারলে ভালো। না, দেশের জন্য কেন, তুমি বাইরে থেকেও দেশের জন্য, বাইরে থেকেও করতে পারবা দেশের জন্য চাইলে। বাইরের জন্য রেমিটেন্স, এই যে আমাদের দেশের যে অর্থনীতি, এটা কিন্তু বাইরে যারা আছে ওদের উপর অনেক ডিপেন্ড করে, অনেক ডিপেন্ড করে ওদের। ওরা যদি বন্ধ করে দেয় আমাদের দেশ কিছুদিনের মধ্যে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। আসলে সত্য এটা। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে এই যে চাকার মতো একটা বস্তু দেখতেছো, চাকার মতো যে বস্তুটা দেখতেছো, যেটা দিয়ে আমি পানিটা তুলতেছি, কঠিন কাজটা সহজ করে ফেলছি, এইটাকে কি বলা হয়? পুলি সিস্টেম বলা হয়। এটাকে কি বলা হয়? পুলি সিস্টেম বলা হয়। এটা দিয়ে আমরা অসংখ্য কাজ করে থাকি দৈনন্দিন জীবনে, যেটা আমরা দেখছি। তো এবার এই পুলি সিস্টেমের ব্যাপার স্যাপার গুলো আমরা বলবো। দেখো, পুলি সিস্টেমের ব্যাপার স্যাপার গুলো আমরা একটু পড়বো, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ফর এক্সাম্পল, আমাদের এখানে হচ্ছে একটা এরকম পুলি আছে, এটা হচ্ছে একটা দড়ি দিয়ে হচ্ছে এরকম আটকানো, এবং এই পুলের এদিক থেকে হচ্ছে আমি একটা রশি দিচ্ছি, এদিক থেকে একটা কিক ছাড়ছি, রশি ছাড়ছি। ওকে, তো এবার এই দুই সাইডে আমরা হচ্ছে দুইটা ভর লাগাই দিছি। এই দুই সাইডে কি লাগাই দিছি? দুইটা ভর লাগাই দিছি। এটার ভর হচ্ছে m1 আর এটার ভর হচ্ছে কত? m2। এটার ভর হচ্ছে m1 আর এটার ভর হচ্ছে m2। তা আমি বলতেছি যে m1 ইজ গ্রেটার দেন হচ্ছে m2, মানে m1 টা বড়। এই বস্তুটার ভর কি? এই বস্তুটার ভর বেশি আর এই বস্তুটার ভর কম, ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা, তাহলে এই m1 ভরের বস্তুটার উপরে নিচের দিকে কত বল কাজ করতেছে? m1g কাজ করতেছে। আর এটার উপরে কত কাজ করতেছে? m2g কাজ করতেছে, ঠিক আছে কিনা? এছাড়া কি আর কোনো বল আছে? অবশ্যই আছে। আমরা দেখব যে অবশ্যই এছাড়াও আরো অনেক বল এখানে আছে। তো দেখো, আমরা এটা শুরু করার আগে, এই টপিকটা শুরু করার আগে এই পুলিটার একটু বৈশিষ্ট্য বলে দেই। দেখো, এই পুলিটার কিছু বৈশিষ্ট্য আছে। এই পুলির হচ্ছে বৈশিষ্ট্য, আমরা পুলির বৈশিষ্ট্যগুলো একটু বলে দেই। এই পুলির বৈশিষ্ট্য হচ্ছে, এটাকে আমাদের চিন্তা করতে হবে ভরহীন চিন্তা করতে হবে। এই পুলিটাকে কি চিন্তা করতে হবে? ভরহীন, মানে এটার ভর খুবই নগণ্য, যার কারণে আমরা এটা ভরহীন ধরতে পারি। কি বলতে বোঝা গেছে? তারপরে এই পুলিটাকে হচ্ছে ফ্রিকশনলেস চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? ফ্রিকশনলেস, মানে ঘর্ষণহীন। তোমরা যখন মেকানিক্যাল এনার্জি নিয়ে পড়বা, তখন এখানে ভরহীনের জায়গায় ভর আছে সেটা চিন্তা করেই ম্যাথ করবা। তারপরে এখানে এই যে ফ্রিকশনলেস বলতেছি, ফ্রিকশনলেস চিন্তা করে এইচএসসি তে কাজ করব, কিন্তু আফটার এইচএসসি হচ্ছে আমরা অ্যাকচুয়াল জিনিসটা নিয়ে কাজ করবো। ব্যাপারটা বোঝা গেছে? তো এইচএসসি তে সবকিছু সহজ রাখার জন্য হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতেছি। তো এটাকে কি চিন্তা করা হবে? ভরহীন চিন্তা করা হবে, এবং এটাকে হচ্ছে ফ্রিকশনলেস বা ঘর্ষণহীন চিন্তা করা হবে। মানে এই যে রশির সাথে এই পুলিটার কোনো ধরনের ঘর্ষণ কাজ করবে না। দেখো, এই রশির সাথে পুলির অবশ্যই ডেফিনেটলি একটা ঘর্ষণ কাজ করবে এখানে, ঠিক আছে কিনা? একটা তল আরেকটা তলের উপর যদি গতিশীল হয়, তখন ওই দুইটা তলের মধ্যে অবশ্যই কি কাজ করে? ঘর্ষণ কাজ করবে। জগতে যে কোনো দুইটা তল একটা আরেকটার উপর দিয়ে গতিশীল হলে ঘর্ষণ কাজ করবেই করবে, কারণ মসৃণ বলে জগতে কি নাই? কোনো কিছু নাই। ঘর্ষণ তখনই কাজ করতো না যখন কি হইতো? একটা তল কি হইতো? মসৃণ হয়। যদি একটা তল একেবারে 100% মসৃণ হয়, তাহলে ওইটার উপর দিয়ে চলে গেলে কোনো ঘর্ষণ কাজ করবে না। কিন্তু মসৃণ বলে জগতে কোনো কিছুই নাই। তার যেটা মসৃণ মনে হচ্ছে সেখানেও কি আছে? পোত আছে, অর্থাৎ সেখানেও ছিদ্র আছে, ঠিক আছে? ঘর্ষণ কাজ করবে মাস সবকিছুতেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পুলি এবং রশির মধ্যে ঘর্ষণ কাজ করবে না। পুলি এবং রশি ঘর্ষণহীন। এই যে এই রশিটা হচ্ছে ঘর্ষণহীন, এইটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তারপরে এই যে সুতাটা আছে, এই সুতার ব্যাপারে দুইটা কথা। এখানে পুলির ব্যাপারে যেরকম দুইটা কথা, এই সুতাটার ব্যাপারেও দুইটা কথা আছে। তো এই সুতাটা হবে তোমার অপসারণশীল, ঠিক আছে?
অপ্রসারণশীল মানে হচ্ছে রাবার না, রাবার যেরকম টানলে বড় হয়ে যায়, এটা ওইরকম এটা ওইরকম সুতা না, এটা হচ্ছে ফিক্স সুতা, টানাটানি করলে সুতা লম্বা হবে না। আমার কথাটা বোঝা গেছে? ছিঁড়ে যাবে, ঠিক আছে, লম্বা হবে না, ছিঁড়ে যাবে, অর্থাৎ এটা অপ্রসারণশীল সুতা, এই যে এই সুতাটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদেরকে মাথায় নিয়ে হচ্ছে বাকি কাজটা আমরা করব। তাহলে এরপর খেয়াল করো, আমরা যেটা বলতেছি, এই যে দেখো, এই এমন ভরের বস্তুটার ভর বেশি আর এটার ভর কম, তাহলে এখানে কি ঘটনা ঘটবে ভাগ্য? দেখো তো, এইটা নিচে নামবে, এটা উপরে উঠবে না? এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, কারণ এটা ভর বেশি। তাহলে এটা নিচে নামবে আর এটা উপরে উঠবে, এটা কত ত্বরণে নিচে নামবে, এটা কত ত্বরণে উপরে উঠবে? এটা কি জি ত্বরণে নিচে নামবে? এটা কি জি ত্বরণে উপরে উঠবে? আনসার হচ্ছে না, জি ত্বরণে নিচে নামবে না, এটা জি ত্বরণে উপরে উঠবে না। আমরা তো দেখতেছি এটাতে গ্র্যাভিটি জি কাজ করতেছে, তাহলে কেন এটা জি ত্বরণে নিচে নামবে না? এটা জি ত্বরণে কেন উপরে উঠবে না? আনসার হচ্ছে এটা জি ত্বরণে নিচে নামবে না, জি ত্বরণে উপরে উঠবে না। একটা ডিফারেন্ট একটা ত্বরণে কি হবে, এটা নিচে নামবে আর এটা উপরে উঠবে। তো ওই ত্বরণটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এ, এটা হচ্ছে এ ত্বরণে নিচে নামবে, এ এর মানটা কিভাবে বের করতে হবে আমি দেখাবো। এটাও এ ত্বরণে উপরে উঠবে, মানে দুইজনের ত্বরণটা কি হবে, সেম হবে, দুইজনের ত্বরণ, এটা যত ত্বরণে নিচে নামবে এটা তত ত্বরণে উপরে উঠবে। কেন? কারণ দেখো, এটা যদি বেশি ত্বরণে নিচে নামে আর এটা যদি কম ত্বরণে উপরে উঠে, তাহলে ব্যাপারটা কিরকম হবে, যে এটা খুব দ্রুত নামতেছে আর এটা আস্তে আস্তে উপরে উঠতেছে। এটা খুব দ্রুত নামতেছে, বেশি ত্বরণের নিচে যদি নামে তাহলে এটা খুব দ্রুত নামবে আর এটা আস্তে আস্তে উপরে উঠবে। এর মানে কি, এটা ছিঁড়ে যাবে, দড়িটা ছিঁড়ে যাবে না। এর মানে এটা দ্রুত নামতেছে আর এটা আস্তে আস্তে উঠতেছে, তাহলে দড়িটা ছিঁড়ে যাবে না, এরকম ধুম করে ছিঁড়ে যাবে কিনা? তা আমরা দড়িটা ছিঁড়বে না, আমরা ধরে নিছি যে কি হবে না, দড়িটা ছিঁড়বে না। তার মানে এইটা ত্বরণ আর এটার ত্বরণ কি হবে, সেম হবে। এটা যত ত্বরণে নামবে এটা তত ত্বরণে উঠবে। এটা কখন, এইভাবে হলেই দড়িটা ছিঁড়বে না, তাই না? এটা যত ত্বরণের নিচে নামতেছে এটাও তত ত্বরণে উপরে উঠতেছে, এরকম হলে দড়িটা ছিঁড়বে না। আবার যদি এরকম হয় যে এটা আস্তে আস্তে নামতেছে, এটা বেশি তাড়াতাড়ি উঠতেছে, মানে এটার চেয়ে এটা ত্বরণটা কি বেশি, এটা যেই ত্বরণে নিচে নামতেছে এটা তার চেয়ে বেশি ত্বরণে উপরে উঠতেছে, এরকম যদি হয় সিনারিওটা কিরকম হবে, এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, না এটা দ্রুত উপরে উঠতেছে আর এটা আস্তে আস্তে নামতেছে, তাইলে এদিকে এরকম ভাঁজ পড়ে যাবে না? চিন্তা করে দেখো তো, এটা খুব দ্রুত উপরে উঠতেছে আর এটা আস্তে আস্তে নামতেছে, তাহলে এদিকে রশিটা এরকম ভাঁজ পড়ে যাবে না? এরকম কি হবে কখনো? ভর লাগানো আছে, এদিকে ভাঁজ কেন পড়বে, তাই না? এটা কি হবে পসিবল? এটা হবে না। তার মানে ডেফিনেটলি আমরা বলতেই পারি যে দুইটা ত্বরণ কি হবে, সেম হবে। দুইটা ত্বরণ কি হবে, সেম হবে। যেটা যত ত্বরণের নিচে নামবে এটাও তত ত্বরণে উপরে উঠবে, মাস্ট। ঠিক আছে কিনা? এই ত্বরণটা কি জি? আনসার হচ্ছে না। এই ত্বরণটা ডিফারেন্ট একটা ত্বরণ, বুঝছি কিনা? এই ত্বরণের মানটা হচ্ছে আমরা বের করবো এবং খুব সহজভাবে বের করবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ঠিক আছে, আজকে ছেড়ে দিব তোমাদেরকে, বেশিক্ষণ ধরে রাখবো না। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, দেখো এই পুরাটা, এই M1 এবং M2, ঠিক আছে, এই M1 এবং M2। আচ্ছা, আমি প্রথমে এইভাবে বলি, এই যে দেখো, এই M1 ভরের বস্তুর উপরে এই যে রশিটা কোন দিকে বল প্রয়োগ করতেছে? নিচের দিকে না, উপরের দিকে। আমরা যখন রশি দিয়ে কোনো কিছু টানি, ওই রশিটা ওই বস্তুর উপরে কোন দিকে বল প্রয়োগ করে? উপরের দিকে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে কিনা? টি পরিমাণ বল উপরের দিকে দিচ্ছে। এই বস্তুটাও রশিটাকে কোন দিকে বল প্রয়োগ করতেছে? নিচের দিকে। এই বস্তুটা রশিটাকে কোন দিকে বল প্রয়োগ করতেছে? নিচের দিকে। রশি বস্তুটাকে কোন দিকে? উপরের দিকে বল প্রয়োগ করতেছে। সেম কথা ওর জন্য, এই বস্তুটাকে রশি টানতেছে কোন দিকে? উপরের দিকে। আর রশি ওই বস্তুটাকে টানতেছে কোন দিকে? নিচের দিকে। একই বলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং কি হয়? বিপরীতমুখী হয়। ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় কাজ করে এবং সমান এবং বিপরীতমুখী হয়। বুঝছি কিনা? হ্যাঁ ভাইয়া বলো। টি ধারা টান বোঝাচ্ছি, টেনশন বা টান, কি বুঝতে বোঝা গেছে? আচ্ছা, দড়ির টান বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এই বস্তুটার উপর রশি যেই বলটা প্রয়োগ করতেছে, রশিও ওই বস্তুটার উপরে একই বল প্রয়োগ করতেছে এবং এই দুটোটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তো দেখো, এই সিস্টেমের জন্য এই ফোর্সগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। এগুলো কেমন ফোর্স? এগুলো ইন্টারনাল ফোর্স। এগুলোর জন্য কি ত্বরণ হবে? ইন্টারনাল ফোর্সের জন্য কি সিস্টেমের কোনো ত্বরণ হয়? হয় না ত্বরণ, বুঝছে কিনা? এগুলো হচ্ছে সিস্টেমের ইন্টারনাল ফোর্স, যেগুলো পরস্পর মারামারি করে কি করে দিচ্ছে? পরস্পরকে নিউট্রাল করে দিচ্ছে অলওয়েজ।
এই যে আমরা দেখছিলাম গাড়ির মধ্যে থেকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে গাড়িটা কি সামনে আগাবে? গাড়িটা সামনে আগাবে না। পিছন থেকে যদি ঠেলি তাহলে হচ্ছে গাড়িটা সামনে আগাবে, তাই তো? এটাও সেম কথা। এই ইন্টারনাল ফোর্সের জন্য সিস্টেমে ত্বরণ হবে না এই সিস্টেমটা, ঠিক আছে কিনা? কারণ এগুলো অভ্যন্তরীণ বল, এগুলো পরস্পরকে কি করে দিচ্ছে? নিউট্রাল করে দিচ্ছে। তাহলে এই সিস্টেম, এই যে বস্তুটা নিচের দিকে পড়বে কারণ এই বস্তুটা ভারী বস্তু, আর এটা উপরের দিকে উঠবে কারণ এটা হালকা বস্তু, এবং এটা যেই ত্বরণে নিচে নামবে এটা সেই ত্বরণে উপরে উঠবে, সেই ত্বরণটা হচ্ছে কত? এ। এই এ এর মানটা কিভাবে বের করব? ভেরি সিম্পল। দেখো কিভাবে বের করব দেখো, এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমের উপরে বাহ্যিক বল হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে বাহ্যিক বল, আর এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বল। কি বলছে, বোঝা গেছে? এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমের উপরে এইটা আর এটা হচ্ছে কি বল? বাহ্যিক বল। এগুলো হচ্ছে বাহ্যিক বল, এবং আমরা জানি সিস্টেমের ত্বরণ কার জন্য হয়? বাহ্যিক বলের জন্য হচ্ছে সিস্টেমের ত্বরণটা হবে, বুঝছি কিনা? তাহলে আমাদের নিউটন কি বলছে? আমাদেরকে নিউটন বলছে F ইজ ইকুয়াল টু হচ্ছে কত? m a। F ইজ সামেশন অফ F। কোন একটা বস্তুর উপরে অনেকগুলো বাহ্যিক বল প্রযুক্ত। বাহ্যিক বল যে সবসময় একটা হবে তা তো না, বাহ্যিক বল অনেকগুলো থাকতে পারে একসাথে। এদিকে একজন লাথি দিচ্ছে, ফর এক্সাম্পল একটা ফুটবল, আমি আর ভাগ্য মিলে একটা ফুটবলকে দুইজন অ্যাট এ টাইম লাথি দিলাম। আমি দিলাম এদিক থেকে, ভাগ্য দিল এদিক থেকে, আমারটাও বাহ্যিক বল, ওরটাও বাহ্যিক বল। তাহলে ফুটবলটা কোন দিকে যাবে? দুইজনের সামেশন অনুযায়ী রেজাল্টেন্ট যেদিকে হবে সেদিকে যাবে। দুইজনের সামেশন অনুযায়ী রেজাল্ট যেদিকে হবে ফুটবলটা তো সেদিকে যাবে, তাই না? তাহলে দেখো এটাও বাহ্যিক বল, এটাও বাহ্যিক বল, ঠিক আছে? তাহলে সামেশন অফ বাহ্যিক বল যেটা, সেটা কত হবে? সেটাকে আমরা কি দ্বারা ভাগ দিব? m দ্বারা ভাগ দিব, তাইলে কি পাবো? ত্বরণটা পাবো, ঠিক আছে কিনা? তাহলে সামেশন অফ F ডিভাইড বাই m করলে আমরা কি পাবো? এই সিস্টেমে ত্বরণটা পাবো। সামেশন অফ F, এই দুইটা বস্তুর উপরে বাহ্যিক বল দোনোটার সামেশন ভেক্টর নিয়মে সামেশন বের করে ওইটাকে m দ্বারা ভাগ করলে কি পাবো? ত্বরণটা পাবো। তো এখন সামেশনটা কত হবে? দেখো, এই বস্তুর উপরে এইদিকে বল প্রযুক্ত হচ্ছে, এটার উপরে এইদিকে বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই দুইটাকে যোগ হবে। এটাও এদিকে কাজ করতেছে, এটাও এদিকে কাজ করতেছে, তাহলে এই দুইটাকে যোগ হবে। কি হবে বলো না, আমি তো জিজ্ঞেস করতেছি, বলো কি হবে? বলো ওহিত, বলো। বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ হচ্ছে দেখো, দেখে মনে হচ্ছে এরা একই দিকে, কিন্তু আসলে বিপরীত দিকে। কিভাবে বিপরীত দিকে? দেখো, এই দুইটা রশি দেখো, এটা অভিকর্ষ তাকে এইদিকে টানতেছে, এটাও এদিকে টানতেছে। এদিক মানে কি? এটা এদিকে টানতেছে, রশিটাকে এদিকে টানতেছে। দেখো এই রশির দুইটা প্রান্ত, রশির কয়টা প্রান্ত? দুইটা প্রান্ত। তো পৃথিবী এই রশিটাকে এইদিকে টানতেছে আর এটাকে এইদিকে টানতেছে, তাহলে দুইটা টান পরস্পর বিপরীত না? দুইটা টান পরস্পর বিপরীত কিনা? সাপোজ ধরো ভাগ্যর দুইটা হাত আমি দুই দিকে রাখছি, তো এক হাত দিলাম ওহিদকে আর এক হাত দিলাম নাকিবরে। তো আমি দুইজনই দেখো নিচের দিকে টানতেছে, ওহিদরে বললাম এদিকে টানো, নাকিবরে বললাম এদিকে টানো। তাহলে এই যে দুইটা এগেনস্ট না দুটোটা, এটা আর এটা দুইটা টান পরস্পর এগেনস্টে কিনা? বিপরীত কিনা? এটাই, এই দুটোটা টান কিন্তু পরস্পরের এগেনস্টে। কি বলতে বোঝা যাচ্ছে? দেখে মনে হচ্ছে দুটোটা একই দিকে, কিন্তু আসলে দুটোটা পরস্পর বিপরীত দিকে। এই যে সুতা দুইটা টান পরস্পর কোন দিকে? বিপরীত দিকে। বুঝছি কিনা এটা? তাহলে সামেশনের জায়গায় আমাদের এখানে কি হবে? যেটা বড় কোনটা হবে? m1g বড় হবে, কারণ m1 কে আমরা কি বলছি? ভার বেশি বলছি, ঠিক আছে কিনা? m1 কে আমরা কি বলছি? বড় বলছি। তাহলে আমরা লিখবো হচ্ছে কত? m1g মাইনাস কত হবে? m2g হবে, ডিভাইডেড বাই কত হবে? m মানে হচ্ছে পুরো সিস্টেমের ভর। তাহলে পুরো সিস্টেমটার ভর কত? m1 যোগ হচ্ছে m2। তাহলে এই যে আমার ত্বরণ বের করে, মানে কপিকল সিস্টেমের, পুলি সিস্টেমের ত্বরণ বের করার সূত্র হচ্ছে এটা। কিভাবে বের করব দেখো, আমরা যদি এখান থেকে জিটা কমন নিয়ে ফেলি তাহলে m1 মাইনাস কত হবে? m2 হবে, আর এখানে কত হবে? m1 প্লাস m2 হবে, ইনটু হচ্ছে কত? জি। ঠিক আছে, এটা হচ্ছে কি বের করার সূত্র? ত্বরণ বের করার সূত্র। বুঝছি, মনে থাকবে। তাহলে এই সিস্টেমটা, এই বস্তুটা এই ত্বরণে হচ্ছে নিচে নামবে, আর এই বস্তুটা এই ত্বরণে হচ্ছে উপরে উঠবে। বুঝছি, দুইজনের ত্বরণ কি হবে? সেম হবে, কারণ দোনোটা মিলে হচ্ছে একটা সিস্টেমের ত্বরণ কিন্তু একটাই থাকবে। বুঝছি কিনা? এই যে এটা, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি যে ত্বরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে সুতার টানটা কত। এই যে সুতা যে বস্তুটাকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সুতা যে বস্তুটাকে উপরের দিকে টানতেছে টি বলে, এই টি এর মানটা কত?
খুব সহজে আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, আমি জাস্ট এখানে এই যে এ এর ফর্মুলাটা রেখে বাকি সব মুছে দিচ্ছি, কারণ আমাদের বোর্ডের সাইজটা ছোট, তো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তো এবার দেখো, আমি এই বস্তুর একটু খেয়াল করতে হবে ভাইয়া, কথা বলিও না। এই বস্তুটার উপরে কোন কোন বল কাজ করতেছে? ফার্স্ট অফ অল হচ্ছে M1G কাজ করতেছে, আর উপরের দিকে টি কাজ করতেছে। এই বস্তুটাকে সুতা কত বলে টানতেছে? টি বলে টানতেছে, আর M1G কাজ করতেছে, ঠিক আছে কিনা? আর এই বস্তুটা এই সুতাটাকে টি বলে টানতেছিল, ওইটা তো এই বস্তুটার উপরের বল না। বস্তুটার উপরে বল না, বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে কোনটা? সুতা টানতেছে টি বলে, পৃথিবী টানতেছে M1G বলে। এই দুইটা বল ছাড়া আর কোনো বল আছে? এই M1 বস্তুটাকে পৃথিবী M1G বলে টানতেছে, আর সুতা টি বলে টানতেছে, বুঝছি কিনা? কোনটা বড়? M1G বড়। কেন? M1G যদি বড় না হইতো তাহলে বস্তুটা তো নিচে পড়তো না। বস্তুটা নিচে পড়তেছে না, আর এটা উপরে উঠতেছে। বস্তুটা নিচে পড়তেছে আর এটা উপরে উঠতেছে, তাহলে বড় কোনটা? M1G বড়, ঠিক আছে কিনা? তাহলে আমরা লিখতে পারি, দেখো এই যে সামেশন অফ F ইজ ইকুয়াল টু হচ্ছে কত? Ma। তো এখানে সামেশন অফ F টা কত? এই যে একটা F হচ্ছে আমার M1G, আর তার অপোজিটে যে ফোর্সটা সেটা হচ্ছে কত? T। দুইটা ফোর্স পরস্পর বিপরীতে, M1G মাইনাস হচ্ছে কত? T। এটা হচ্ছে সামেশন অফ F, ঠিক আছে? ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইজ ইকুয়াল টু হচ্ছে Ma, ইজ ইকুয়াল টু হচ্ছে Ma। তাহলে M এর জায়গায় আমরা কত বসাচ্ছি? M1 বসাচ্ছি, আর A এর জায়গায় এই যে আমরা এটা বের করলাম একটু আগে, কপিকল সিস্টেমে ত্বরণ বের করার সূত্র বের করলাম না, A এর জায়গায় এই মানটা বসাই দিব আমরা। তাহলে এই যে এখানে আমরা বসাই দিচ্ছি হচ্ছে কত? M1 মাইনাস কত? M2। এখানে কত হবে? ইনটু হচ্ছে কত? ইনটু হচ্ছে জি, বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে এবার আমরা এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে ফেলি। দেখো এটাকে জাস্ট আমরা হচ্ছে একটু সিম্পলিফাই করে ফেলি, যে M1G মাইনাস হচ্ছে কত? টি। আমার এই টি এর মানটা বের করব আমরা, টি এর মানটা হচ্ছে আমাদের লাগবে। তো দেখো আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর এদিকে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর এই মাইনাস টিটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে এটা মুছে দিয়ে ওই পাশে নিয়ে যাচ্ছি, এটা কত হয়ে যাবে তাহলে? প্লাস টি হয়ে যাবে, বুঝছি? তাহলে নিচে আমাদের থাকতেছে M1 যোগ হচ্ছে কত? M2 ইন্টু জি, আর উপরে কত থাকতেছে দেখো? M1 ইন্টু M1 মাইনাস M2, বুঝছি কিনা? এটা হচ্ছে আমাদের থাকতেছে। তো এখান থেকে হচ্ছে এবার আমরা টি এর মানটা বের করব। তো কিভাবে বের করতে পারি? একটু সিম্পলিফাই করে ফেলি। দেখো অর্থাৎ আমরা এটা নর্মাল ক্যালকুলেশন করে ফেলি, লসাগু নিয়ে ফেলি। দেখো আমরা যদি লসাগু নেই, যে M1 যোগ M2, এটা যদি আমরা লসাগু নেই তাহলে M1G এটার সাথে কি হবে? গুণ হবে না? তাহলে আমরা লিখে ফেলি যে M1G ইন্টু হচ্ছে কত? M1 প্লাস M2, ঠিক আছে? মাইনাস তারপরে কত হবে? এই যে এখানে M1 ইন্টু আমরা কত লিখতে পারি? M1 মাইনাস M2 ইন্টু হচ্ছে G ইজ ইকুয়াল টু হচ্ছে কত? টি। তো দেখো এখানেও জি আছে, এখানেও জি আছে, আছে না? তাহলে দুইটা থেকে আমরা জিটা কি করে ফেলি? কমন নিয়ে ফেলি, ঠিক আছে? এই যে দুইটা থেকে জিটা কমন নিয়ে ফেললাম আমরা। আর কি থাকে দেখো? M1 এটার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে, তাহলে M1 এটার সাথে গুণ হলে কত হবে? M1 স্কয়ার হবে। M1 এটার সাথে গুণ হলে কত হবে? M1 M2 হবে, বুঝছি কিনা? তারপরে এই যে এখানেও গুণ হয়ে যাবে, সো মাইনাস কত হবে? M1 স্কয়ার, তারপরে মাইনাস মাইনাসে প্লাস M1 M2, বুঝছি কিনা? জাস্ট নর্মাল ক্যালকুলেশন করছি, আর কিছু না। তাহলে প্লাস M1 স্কয়ার মাইনাস M1 স্কয়ার যাবে গা। তাহলে আর এখানে কি থাকে দেখো? M1 M2 যোগ M1 M2, একটা কলম একটা কলম, কয়টা কলম হবে? দুইটা কলম হবে, বুঝছি? দুইটা কলম হবে। তাইলে আমি হচ্ছে এবার এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে উপরে লিখতেছি। দেখো তাহলে টি ইকুয়ালস টু আমরা পাচ্ছি, দেখো আমরা টি ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে নিচে কত? নিচে হচ্ছে M1 যোগ M2, আর উপরে কত? M1 যোগ M1 M2, M1 M2 কত হবে? 2M1 M2 ইন্টু হচ্ছে কত? জি, ঠিক আছে কিনা? 2M1 M2 ইন্টু হচ্ছে কত? জি। এটা হচ্ছে সুতার টান বের করার সূত্র, যে সুতাটা ওই কপিকলটাকে কত বলে টানতেছে, বস্তুটাকে কত বলে উপরে তুলতেছে, বুঝছি? অনেক অনেক রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে আমাদের এটা ইউজ হয়। এই যে আমরা ওই যে গাড়ি তোলার ক্ষেত্রে সিমেন্টের বস্তা তুলি না কনস্ট্রাকশন সাইটে? কপিকল সিস্টেমেই তুলি, সিমেন্টের বস্তা তুলি, তো এই যে সিমেন্টের বস্তা তোলার কাজে, তারপর হচ্ছে এই যে পর্দা ইয়ে করার কাজে, তারপর হচ্ছে তোমার বন্দরে, হ্যাঁ বন্দরেই তো, বন্দরের কথা বলছি, বন্দরে তো এগুলো প্রচন্ড মানে অনেক ইউজ আছে। তাহলে এবার দেখো এটা হচ্ছে আমার সুতার টান বের করার সূত্র। এই দুইটা সূত্র আমরা পাইছি কপিকল সিস্টেমের, একটা হচ্ছে ত্বরণ বের করার সূত্র,
আরেকটা হচ্ছে সুতার টান বের করার সূত্র। এবার আরেকটা ফর্মুলা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে পুলিটার উপরে কত বল প্রযুক্ত হচ্ছে। দেখো পুলিটার উপরে আমার এইদিকে বল প্রযুক্ত হচ্ছে না, পুলিটাকে এই সুতাটা কোন দিকে টানতেছে, এই দিকে টানতেছে, উপরের দিকে। আর এই দুইটা বস্তু মিলে পুলিটাকে কোন দিকে টানতেছে, নিচের দিকে টানতেছে। কত বলে টানতেছে দেখি, কে বলতে পারবা? এই যে পুলিটার উপরে উপরের দিকে কত বল প্রযুক্ত হচ্ছে, মানে পুলির উপর প্রযুক্ত বল। এবার আমরা বের করি, এটা ছিল হচ্ছে সুতার টান। সুতার টানটা কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখছি। এবার আমরা কি দেখব, পুলির উপর প্রযুক্ত বল। এই যে পুলি কোনটা, পুলি হচ্ছে এই যে চাকা যেটা সেটা, ঠিক আছে। পুলির উপর প্রযুক্ত বল, তাহলে এই যে পুলিটার উপরে উপরের দিকে কত বল প্রযুক্ত হচ্ছে। ডেফিনেটলি এই যে আমি একটা উপরে একটা আংটা দিয়ে রাখছি, আংটা দিয়ে হচ্ছে একটা রশি দিয়ে এই পুলিটাকে কি করছি, ঝুলে রাখছি। তাহলে পুলিটার উপরে উপরের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে না। এবার ধরে রাখছি যে কত বল প্রযুক্ত হচ্ছে, কে বলতে পারবা? বলো না। দেখো এই বস্তুটা আর এই বস্তুটা মিলে পুলিকে কোন দিকে টানতেছে, নিচের দিকে। আর ক্লু দিছি তো, এবার বলো এই দুটোটা বস্তু মিলে পুলিকে নিচের দিকে টানতেছে। কত বলে টানতেছে বলো? এই পুলি, এই যে চিত্র কিন্তু লেখা আছে অলরেডি, চিত্রের মধ্যে লেখা আছে, আমি যেটা জানতে চাচ্ছি এই যে M1 এবং M2। আরেকটু যাইতে হবে, আরেকটু কাছাকাছি গেছে তো, এবার আরেকটু যাও। এটা টানতেছে কত বলে, টি বলে। এটাও টানতেছে কত বলে, টি বলে। তাহলে দুজন মিলে পুলিটাকে কত বলে টানতেছে, নিচের দিকে 2T বলে টানতেছে কিনা। এই যে এই বস্তুটা পুলিকে সুতা দিয়ে কোন দিকে, টি বলে টানতেছে না। এই বস্তুটাও পুলিটাকে টি বলে টানতেছে। তাহলে এই পুলিটার উপরে নিচের দিকে টোটাল কত বল প্রযুক্ত হচ্ছে, এই পুলিটার উপরে নিচের দিকে এটাও টানতেছে টি, এটাও টানতেছে কত, টি। তাহলে ওর উপরে কত বল প্রযুক্ত হচ্ছে, টোটাল 2T। তাহলে আমি এই আংটা দিয়ে, এই সুতাটা দিয়ে উপরের দিকে কত বল প্রযুক্ত করছি বলো, 2T বল প্রযুক্ত করতেছি, ঠিক আছে কিনা। 2T বল উপরের দিকে, তাহলে পুলির উপরে প্রযুক্ত বল কত, 2T। বুঝছি, যেখানে টি এর মান কত, টি এর মান হচ্ছে এত, বুঝছি। তো ভাই আমরা আজকে এতটুকু রাখবো।